সো আজকে আমাদের টপিক থাকবে ফ্লুইড মেকানিক্স এর ফ্লুইড ডাইনামিক্স পার্টটা নিয়ে। আমরা এর আগে ফ্লুইড স্ট্যাটিক্স নিয়ে দেখেছিলাম এর আগের লেকচারে, যে ফ্লুইডটি স্থির থাকে সেটাকে বলা হয় স্ট্যাটিক্স। তো আজকে আমরা যে ফ্লুইড নিয়ে আলোচনা করব সেই ফ্লুইডটা হচ্ছে মানে ডাইনামিক, সেটা স্থির থাকবে না, ঠিক আছে? তাহলে এই পার্টটাকে বলা হবে ফ্লুইড কাইনেমেটিক্স। তো ফ্লুইড কাইনেমেটিক্স আমরা অনেকগুলো ফ্লুইড ডেফিনেশন শিখবো। স্টেডি ফ্লুইড কি, আনস্টেডি ফ্লুইড কি, ল্যামিনার, টার্বুলেন্ট, ইউনিফর্ম, নন ইউনিফর্ম, পাথ লাইন, স্ট্রিম লাইন, velocity, discharge control, equations of continuity, compressibility, এগুলো নিয়ে দেখবো আর কি। হ্যাঁ, তো বিভিন্ন প্রকার এই ফ্লো এর ডেফিনেশন গুলো আমরা দেখবো। এরপর আমরা কম্প্রেসিবিলিটি যে ইকুয়েশনটা আছে ওই জিনিসটা দেখবো। তো প্রথমে আমরা চলে যাই যে ডেফিনেশনটা কি, আমরা ফ্লুইড কাইনেমেটিক্স বলতে কি বুঝি সেই জিনিসটা দেখবো। তাহলে ফ্লুইড কাইনেমেটিক্স হচ্ছে ব্রাঞ্চ অফ ফ্লুইড মেকানিক্স which deals with response of fluid in motions without considering forces and energies। অর্থাৎ যে ফ্লুইডটা মোশনের মধ্যে আছে, কিন্তু মোশনের মধ্যে থাকা সত্ত্বেও ফ্লুইডের ফোর্স এবং এনার্জি এই দুটো জিনিস কাউন্ট করা হবে না, সেটাই হচ্ছে কি ফ্লুইড মেকানিক্স, ফ্লুইড কাইনেমেটিক্স। তো এখানে দুইটা ফিগার দেখতে পাচ্ছি, ফ্লুইড কাইনেমেটিক্স কে কাজে লাগিয়ে দুইটা পথ লাইন ইউজ করা হয়। ঠিক আছে, যে এখানে দেখেন এটাকে বলা হয় স্ট্রিম লাইন। তো স্ট্রিম লাইন কি জিনিস আমরা সামনের ডেফিনেশনটাই শিখবো। একটা ফ্লো যখন যাচ্ছে, ফ্লোটা বিভিন্ন পথ ক্রিয়েট করে আর কি। ঠিক আছে, যে কোনো একটা অবজেক্ট যদি ফ্লোতে পড়ে যায় তাহলে কি ফ্লোটা ব্যাঘাত ঘটে, তাহলে কি পরিমাণ ব্যাঘাত ঘটে, আর ওই ব্যাঘাত ঘটতে ওখানে লাইন গুলাকে কি বলা হয়। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা সামনে জানতে পারবো। তাহলে এখানে বোঝাচ্ছে যে এই ফ্লুইডটার কি আছে, একটা নির্দিষ্ট ফ্লো আছে, অর্থাৎ মোশন আছে। ঠিক আছে, তাহলে যে ফ্লুইডের মোশন আছে সেটাই হচ্ছে কি ফ্লুইড কাইনেমেটিক্স। এখন দেখবো রেট অফ ফ্লো কাকে বলে। উপরে থাকবে কোয়ান্টিটি অফ ফ্লুইড, নিচে থাকবে টাইম, অর্থাৎ পার ইউনিট টাইমে কোয়ান্টিটি অফ ফ্লুইডটাকে কি বলা হচ্ছে, রেট অফ ফ্লো। ঠিক আছে, তাহলে রেট অফ ফ্লো তিনটা, একটা হচ্ছে ভলিউমের জন্য, একটা হচ্ছে মাসের জন্য, একটা হচ্ছে কি ওয়াইটের জন্য। তাহলে ভলিউমটা কি, ভলিউম অফ ফ্লুইড ডিভাইডেড বাই টাইম। মাসটা কি, মাস অফ ফ্লুইড ডিভাইডেড বাই টাইম। ওয়াইটটা কি, ওয়াইটটা হচ্ছে ওয়াইট অফ ফ্লুইড ডিভাইডেড বাই টাইম। তাহলে আমি তিনটা ফ্লো রেট পাই, একটা হচ্ছে ভলিউমের জন্য, একটা হচ্ছে মাস, একটা হচ্ছে ওয়াইটের জন্য। তো লাস্টের দিকে একটা স্লাইডেই আছে, আরো জিনিসটা আরো সুন্দর করে জানবো আমরা। তিনটা ফ্লো রেট, ভলিউম, মাস, ওয়াইট। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি করতে যাই তাহলে একটা কি, এই একটা পথ দিয়ে আমার ফ্লুইডটা যাচ্ছে, এটাকে যদি আমি একটা ক্রস সেকশন কাটি তাহলে হয় ক্রস সেকশনটা সার্কুলার। ঠিক আছে, তাহলে এটা একটা সার্কুলার পাইপ। তো মনে করলাম যে এখান থেকে এল পর্যন্ত আসলো ফ্লুইডটা। ঠিক আছে, এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত আসলো, তাহলে ডিসটেন্সটা হচ্ছে এল, আর এটার এরিয়াটাকে বললাম এ। তাহলে এরিয়া হচ্ছে এ, পথটা হচ্ছে, ডিসটেন্সটা হচ্ছে এল। তাহলে আমি যদি ভলিউম বের করি, ভলিউম হবে এ ইন্টু এল। ঠিক আছে, এরিয়া ইন্টু লেন্থ, সেটাকে বলবো ভলিউম। তাহলে যখন ভলিউম ফ্লো রেট বের করব তখন উপরে থাকবে ভলিউম, নিচে থাকবে টাইম, তাহলে এল ডিভাইড বাই টি। ঠিক আছে, সেম ভাবে যখন মাস ফ্লো রেট বের করব তখন হবে কি, মাস অফ ফ্লুইড ডিভাইড বাই টাইম। ঠিক আছে, আর আমরা জানি ভলিউম থেকে মাস যখন কনভার্ট করব তখন ভলিউমকে আমি রো দিয়ে গুণ করলে মাস পেয়ে যাই। ঠিক আছে, অর্থাৎ ডেনসিটির সংজ্ঞা ছিল মাস, মাস বাই ভলিউম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে রো ইকুয়াল টু ছিল কি, মাস বাই ভলিউম। তাহলে মাস ইকুয়াল টু হয় কি, ভলিউম ইন্টু রো। তাহলে এখান থেকে মাস মাস মাসের যে ইকুয়েশনটা পাই সেটা বসাই দিব, ভলিউমের সাথে রো গুণ করে দিয়ে, এই ডিভাইড বাই টি। তাহলে মাস ফ্লো রেটের ইকুয়েশন হচ্ছে রো এল বাই টি। সেম ভাবে হোয়াইট ফ্লো রেট যখন আমরা বের করব, উপরে থাকবে হোয়াইট অফ ফ্লুইড, নিচে টাইম। তাহলে মাস থেকে হোয়াইট কখন পাবো, যখন আমি মাসটাকে গ্র্যাভিটি জি দিয়ে গুণ করে দিব তখন কি পেয়ে যায়, হোয়াইট পেয়ে যায়। ঠিক আছে, এখানে রো জি কে এখানে গামা দিয়ে ডিনোট করা হচ্ছে। ঠিক আছে, তাহলে গামা এল বাই টি এটা হচ্ছে কি হোয়াইট ফ্লো রেট। তাহলে এই তিনটে ইকুয়েশন দিয়ে যদি ম্যাথ দিই তাহলে ম্যাথগুলো বের করতে হবে। ঠিক আছে, ডাটাগুলো দিয়ে দিব, আপনাদেরকে বলবো হচ্ছে মাস বের করো, মাস ফ্লো রেট, হোয়াইট ফ্লো রেট বের করো, তাহলে বের করে দিতে হবে তিনটা ইকুয়েশন। তো লাস্টের দিকে এই জিনিসটা আবার আছে, ওই জিনিসটা আর তখন রিপিট করবো না আর কি। ফ্লো রেট গেল, এখন আসি টাইপস অফ ফ্লো। আমরা বিভিন্ন প্রকার ডেফিনেশন গুলো শিখবো। একটা হচ্ছে আইডিয়াল ফ্লো কি, রিয়েল ফ্লো কি, কম্প্রেসিবল ইনকম্প্রেসিবল ফ্লুইড কি, এটা আমরা অলরেডি জেনেছি আগের লেকচার গুলোতে, তারপরও আমরা আবার এখানে ডেফিনেশন গুলো সুন্দর করে শিখবো। ফ্লুইডের টাইপস যখন কেউ জিজ্ঞেস করবে আমাকে বলতে হবে যে ফ্লুইড দুই প্রকার, মানে টাইপস অফ
ফ্লুইড দুই প্রকার মেইনলি, একটা হচ্ছে প্রপার্টিস অনুসারে, আরেকটা হচ্ছে কি ফ্লো এর প্যাটার্ন অনুসারে, অর্থাৎ প্রপার্টিস অফ ফ্লো অনুসারে, আরেকটা হচ্ছে ফ্লুইড প্রপার্টিস, ফ্লুইডের নির্দিষ্ট প্রপার্টিস অনুসারে। তাহলে নির্দিষ্ট প্রপার্টিস অনুসারে ফ্লুইড দুই প্রকার, আইডিয়াল, রিয়াল, কম্প্রেসিবল, ইনকম্প্রেসিবল। আর হচ্ছে প্রপার্টিস অফ ফ্লো অনুসারে হচ্ছে টোটাল তিন প্রকার, ল্যামিনার, টার্বুলেন্ট, স্টেডি, আনস্টেডি, ইউনিফর্ম, নন ইউনিফর্ম। ঠিক আছে, তাহলে প্রপার্টিস অফ ফ্লো অনুসারে ফ্লো হচ্ছে কয় প্রকার? তিন প্রকার, অর্থাৎ তিন প্রকারকে ছয় প্রকার পাই আর কি এখান থেকে। আর প্রপার্টিজ অনুসারে হচ্ছে কয় প্রকার? মেনলি চার প্রকার, অর্থাৎ দুই প্রকার থেকে চার প্রকার পাই। সো প্রত্যেকটা জিনিস এভাবে করে লিখতে হবে, যে টাইপস অফ ফ্লো বললে যদি র্যান্ডমলি এগুলো লিখে দেন তাহলে হবে না, প্রপার্টিজ অনুসারে লিখতে হবে, ফ্লো অনুসারে লিখতে হবে। এখন আসি আইডিয়াল, রিয়েল ফ্লুইড কাকে বলে। রিয়েল ফ্লুইড বলতে রিয়েল ফ্লো বলতে বোঝাচ্ছে যে ফ্লোতে ফ্রিকশন কাজ করবে। দেখেন এখানে ফ্রিকশন আছে বলে ফ্লোটার এই প্যাটার্নটা কি এই জায়গায় কমে গেছে, এই জায়গায় কমে গেছে। তাহলে এই যে ফ্লো এর মধ্যে ফ্রিকশন কাজ করবে সেটাই হচ্ছে কি রিয়েল ফ্লুইড। আইডিয়াল ফ্লুইড হচ্ছে কি হিপোথেটিক্যাল, অর্থাৎ এটা অ্যাজিউম করে নেওয়া হয়, এরকম আইডিয়াল ফ্লুইড বলতে বাস্তবে নাই। তাহলে আইডিয়াল ফ্লুইড হচ্ছে যেখানে কোনো ফ্রিকশন থাকবে না, ঠিক আছে, সেটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড। ফ্রিকশন নাই বলে কি এখানে ফ্লোয়ের প্যাটার্ন গুলো সব জায়গায় সেম। তাহলে এখানে একটা পাইপের মতো যখন পানি যাবে, পানিটা কি কোথাও এখানে কি হচ্ছে না, মানে কোথাও ওয়েস্ট হচ্ছে না, দেখা যাচ্ছে সব জায়গায় যাচ্ছে, সেটা হচ্ছে আইডিয়াল ফ্লো। আর রিয়েল ফ্লোতে বলা হচ্ছে যে পাইপের গায়ে কি হয়, পানিটা বাধাগ্রস্ত হয়, যার কারণে ফ্রিকশন থাকার কারণে পানিটা কি এই জায়গায় ইউনিফর্ম হয়, পাইপের গায়ের দিকে কি হয় না, ইউনিফর্ম হয় না। সো রিয়েল ফ্লো এটা, আর আইডিয়াল ফ্লো হচ্ছে এটা। তাহলে দুইটা ডেফিনেশন গেল গা। এখন দেখবো কম্প্রেসিবল ফ্লো কি, ইনকম্প্রেসিবল ফ্লো কি। কম্প্রেসিবল ফ্লো হচ্ছে যে ফ্লোটাকে কম্প্রেস করা যায় না, অর্থাৎ যে ফ্লোর জন্য, যে ফ্লুইডের জন্য ডেনসিটি চেঞ্জ হয় না, এখানে ডেনসিটি হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, ইনকম্প্রেসিবল ফ্লুইডে যেটা আছে ডেনসিটি কি কনস্ট্যান্ট, অর্থাৎ চেঞ্জ হচ্ছে না, যার কারণে এখানে কি কম্প্রেস করার পরও আপনার পানিটা কম্প্রেস হচ্ছে না। ঠিক আছে, ফ্লুইডটা কম্প্রেস হচ্ছে না, এটা পানি হোক বা বায়বীয় পদার্থ হোক, কম্প্রেস হচ্ছে না, কারণ এই ফ্লুইডের ডেনসিটিটা কনস্ট্যান্ট। তাহলে কম্প্রেসিবল ফ্লুইডের জন্য ডেনসিটি কনস্ট্যান্ট, আর ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য ডেনসিটি কনস্ট্যান্ট, আর কম্প্রেসিবল ফ্লুইডের জন্য ডেনসিটি ভ্যারি করে। ঠিক আছে, তাহলে ডেনসিটি ইজ ভ্যারিয়েবল, এবং টেম্পারেচার এবং প্রেসার হচ্ছে এটার ফাংশন হিসেবে কাজ করে। তাহলে এখানে প্রেসার এবং টেম্পারেচার এই দুইটাই ফাংশন হিসেবে কাজ করবে, এবং এখানে ডেনসিটিটা ভেরি করবে, যার কারণে এটাকে কম্প্রেস করা যাচ্ছে। তাহলে দুই প্রকার ডেফিনেশন পেলাম। কম্প্রেসিবল ফ্লুইড কি, যে ফ্লুইডের ডেনসিটিটা ভেরি করে এবং টেম্পারেচার এবং প্রেসার এদের ফাংশন হিসেবে কাজ করে। ইনকম্প্রেসিবল ফ্লুইড কি, যেটার জন্য ডেনসিটিটা কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লুইড। দুইটা ডেফিনেশন গেল গা। আরেকটা ডেফিনেশন দেখবো ল্যামিনার এবং টার্বুলেন্ট ফ্লো কি। The flow in lamination is termed as laminar flow, which the case when the fluid flow layers intermix with each other is termed as turbulent flow। অর্থাৎ এখানে বলা হইতেছে কি ল্যামিনার ফ্লোর জন্য, এই যে এখানে দেখতেছেন যে এখানে প্রত্যেকটা ফ্লো কি আপনার স্থির, তাহলে যে ফ্লোর জন্য আপনার পানি স্থির থাকবে, অর্থাৎ ফ্লুইডের কণাগুলো স্থির থাকবে, ল্যামিটেশন হিসেবে থাকবে, সেটাকে বলা হচ্ছে ল্যামিনার ফ্লো। আর যেখানে পানির কণাগুলা মিক্স হয়ে যাচ্ছে, একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার মিক্স হয়ে যাচ্ছে, সেই মিক্সড লেয়ারটাকে বলা হচ্ছে কি টার্বুলেন্ট ফ্লো। ঠিক আছে, তাহলে যখনই লেয়ারগুলো ইন্টারমিক্স হবে সেটাকে বলা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। আর যদি লেয়ার ইন্টারমিক্স না হয়, অর্থাৎ লিমিটেশন হিসেবে থাকে, তখন সেটাকে বলবো ল্যামিনার ফ্লো। তাহলে দুইটা ডেফিনেশন শিখে ফেললাম, ল্যামিনার ফ্লো কি, টার্বুলেন্ট ফ্লো কি। ঠিক আছে, পানি যখন দেখবেন নদীতে যখন ঢেউ হবে তখন পানিগুলো উতল পাতল হয়ে যাবে, সেটাকে বলে টার্বুলেন্ট। আর যখন একটা পুকুরের পানি যখন একদম স্থির থাকে সেটাকে বলবো লেমিনার ফ্লো। ঠিক আছে, এখন আসি এই লেমিনার এবং টার্বুলেন্ট ফ্লো এটা কিভাবে আছে, সেটা কিভাবে বের করব। সেটা বের করব মেইনলি রাইনল্ডস নাম্বার দিয়ে। ঠিক আছে, রাইনল্ডস নাম্বার কি সেটা আমরা অলরেডি জেনেছি আগে, সামনেও জানবো আবার। রাইনল্ডস নাম্বার, বিজ্ঞানী রাইনল্ডস একটা ইকুয়েশন বের করে সেটা দিয়ে কি করতে হয়, ল্যামিনার ফ্লো না টার্বুলেন্ট ফ্লো নাকি ট্রানজিশনাল ফ্লো, এগুলো বের করা যায় আর কি। ঠিক আছে, তাহলে আমাকে বলতে হবে যে ভাই বাতে ল্যামিনার এবং টার্বুলেন্ট ফ্লো কিভাবে বের করা হয়। ঠিক আছে, তো রাইনল্ডস নাম্বার ইউজ করে বের করা হয়। এখন চলে যাব স্টেডি এবং আনস্টেডি ফ্লো কি। স্টেডি ফ্লো হচ্ছে it is the flow in which conditions of flow remains constant with respect to time at a particular section, but the conditions may be different at different section। অর্থাৎ ফ্লোটা সবসময় সেম থাকবে, কনস্ট্যান্ট থাকবে নির্দিষ্ট টাইমের সাপেক্ষে কোন একটা পার্টিকুলার সেকশনে, কিন্তু বিভিন্ন সেকশনে বিভিন্ন হতে পারে।
তাহলে একটা পার্টিকুলার সেকশন, অর্থাৎ আমি এখান থেকে এখানে একটা সেকশন কাউন্ট করলাম, এটা পার্টিকুলার সেকশনে আপনার ফ্লোটা সেম থাকবে একটা নির্দিষ্ট টাইম অনুসারে, সেটাকে বলা হচ্ছে স্টেডি ফ্লো। সেটার জন্য দেখেন তাহলে আপনার যে পরিমাণ ভলিউম চেঞ্জ হচ্ছে সেটা কি কনস্ট্যান্ট, সেটা জিরো, সব জায়গায় ভলিউম সেম, সেটাই বলা হচ্ছে কি ভলিউম কনস্ট্যান্ট। তাহলে এখানে যে ফ্লো কন্ডিশন গুলো আছে সেগুলো হচ্ছে ভেলোসিটি, প্রেসার, ডেনসিটি, ক্রস সেকশন, এরিয়া, চারটা জিনিসকে ফ্লো কন্ডিশন বলা হচ্ছে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা জায়গায় ডিসচার্জটা কি থাকবে, পাইপে সেম থাকবে। এবার আসি আনস্টেডি ফ্লো। আনস্টেডি ফ্লো হচ্ছে এটার বিপরীত। এটা হচ্ছে যে ফ্লো, একটা পাইপ দিয়ে যখন ফ্লো যাবে তখন ফ্লোটা কি হচ্ছে, ফ্লোটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু টাইম, একটা পার্টিকুলার সেকশন। তাহলে একটা পার্টিকুলার সেকশনে যখন ফ্লোটা চেঞ্জ হবে, ঠিক আছে, একটা টাইমের সাপেক্ষে, তখন সেটাকে আনস্টেডি ফ্লো বলবো। তাহলে ভেরিয়েবল ডিসচার্জ থ্রু পাইপ, তাহলে যে ডিসচার্জটা আসবে, ঠিক আছে, সেটা হচ্ছে কি চেঞ্জ হবে, ভেরিয়েবল হবে। সেই জন্য দেখা যাচ্ছে এখানে যে ভলিউমটা চেঞ্জ হচ্ছে সেটা জিরোর সমান না, অর্থাৎ সেটা চেঞ্জ হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল। তাহলে স্টেডি ফ্লোতে পানির ফ্লোটা সবসময় সেম, আনস্টেডি ফ্লোতে পানির সবসময় ফ্লোটা কি থাকবে না, সেম থাকবে না টাইমের সাপেক্ষে। এখানে টাইমটা হচ্ছে মেজর একটা ইস্যু, কারণ স্টেডি আনস্টেডি ফ্লো এর সাথে আপনার ইউনিফর্ম নন ইউনিফর্মটাও প্রায় সেম কাছাকাছি, কিন্তু এখানে টাইমের কথা উল্লেখ করা নেই। It is the flow in which conditions of flow remain constant from section to section. It is the flow in which conditions of flow remains constant from section to section. আচ্ছা, প্রত্যেকটা সেকশনেই এখানে বলা হচ্ছে যে ফ্লোটা কি হবে, কনস্ট্যান্ট হবে, ঠিক আছে, প্রত্যেকটা সেকশনেই। এর আগে যেটা পড়ছি স্টেডি আনস্টেডিতে, যার পার্টিকুলার সেকশনের কথা বলা আছে, কিন্তু এখানে বলা হচ্ছে এভরি সেকশন। তাহলে প্রত্যেকটা সেকশনে যদি পানির ফ্লো সেম থাকে সেটাকে বলবো ইউনিফর্ম ফ্লো, আর এটা ডিসচার্জ হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এখানে সেম আগের মতো, যে ভলিউমটা চেঞ্জ হবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। আর নন ইউনিফর্ম ফ্লো হচ্ছে কি, প্রত্যেকটা সেকশনের মধ্যে আমার আপনার কি ফ্লোটা কি না, সেম না, ঠিক আছে, ডাজন্ট রিমেইন কনস্ট্যান্ট ফ্রম সেকশন টু সেকশন। প্রত্যেকটা সেকশনে কি হচ্ছে, ফ্লোটা কি থাকবে না, সেম থাকবে না, সেটা হচ্ছে কি নন ইউনিফর্ম ফ্লো। তাহলে এই এখানে যে ডিসচার্জটা আছে সেটা হচ্ছে কি, পাইপের ডায়ামিটারটা ভেরিয়েবল হয়ে যাচ্ছে ডিসচার্জের কারণে, এখানে এক রকমের ডায়ামিটার, এখানে অন্যরকম ডায়ামিটার। তাহলে এটাকে বলা হচ্ছে কি নন ইউনিফর্ম ফ্লো। সো এখানে ভ্যালিডিটি যেটা চেঞ্জ হচ্ছে সেটা কি জিরোর সমান না, ঠিক আছে। এখন দেখবো ডিসক্রাইব ফ্লো কন্ডিশন। তাহলে আমি দেখি প্রথম এখানে ডায়ামিটারটা চেঞ্জ হয়ে যাচ্ছে পাইপের, এখানেও ডায়ামিটারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে যে চিহ্নটা দিয়ে বুঝতেছি যে ফ্লোটা সবসময় কি নির্দিষ্ট গতিতে যাচ্ছে, সো এটাকে বলা হচ্ছে স্টেডি ফ্লো। আবার যেহেতু এখানে পাইপের ডায়ামিটার সেম না, এটাকে কি বলবো, নন ইউনিফর্ম ফ্লো, ঠিক আছে। তাহলে দুইটাকে কম্বাইন করে বলতে পারি স্টেডি নন ইউনিফর্ম ফ্লো। তাহলে এটাকে বলবো কি স্টেডি, পানি স্টেডি আছে, ঠিক আছে, কিন্তু পাইপের ডায়ামিটার চেঞ্জ হচ্ছে, সো নন ইউনিফর্ম, স্টেডি নন ইউনিফর্ম ফ্লো। এখানে দেখেন পানিটা স্থির না, তাহলে এটাকে বলবো আনস্টেডি। আবার এখানে দেখেন ডায়ামিটার সেম না, তাহলে বলবো আর নন ইউনিফর্ম, তাহলে এটাকে একসাথে বলা হচ্ছে আনস্টেডি নন ইউনিফর্ম ফ্লো। তো এইভাবে যদি ফিগার দিয়ে বলতে বলি যে কোনটা কিরকম, তাহলে আপনাদেরকে ডিনোট করে দেখাতে হবে। এভাবে আমি ওই দুইটাকে কম্বাইন করলে আমি টোটাল চারটা জিনিস পাই, স্টেডি, ইউনিফর্ম, স্টেডি নন ইউনিফর্ম, আনস্টেডি ইউনিফর্ম, আনস্টেডি ইউনিফর্ম। সো এগুলার এক্সাম্পল দেওয়া আছে, এগুলো পড়ে নিবেন। এখন আরো একটা ক্যাটাগরি আছে ফ্লোয়েড ডেফিনিশনের জন্য, ওয়ান ডাইমেনশনাল ফ্লো কি, টু ডাইমেনশনাল ফ্লো কি, থ্রি ডাইমেনশনাল ফ্লো কি। পানি যখন যাবে, ঠিক আছে, প্রবাহিত হবে, তখন বিভিন্ন পথ দিয়ে পানিটা যাবে। যখন পানিটা একটা নির্দিষ্ট পথে যাবে সেটাকে বলবো ওয়ান ডাইমেনশনাল ফ্লো, ঠিক আছে। ইফ দ্য ফ্লো প্যাটার্ন, যেমন পানির ভ্যালোসিটি হইতে পারে, প্রেসার হতে পারে, অথবা ডেপথ হতে পারে, ঠিক আছে, তিনটা হতে পারে। এই তিনটার মধ্যে যে কোনো একটা জিনিস যদি একটা নির্দিষ্ট পথ দিয়ে যায় সেটাকে বলা হচ্ছে কি ওয়ান ডাইমেনশনাল, ঠিক আছে। তাহলে এটা কি সবসময় কনস্ট্যান্ট থাকবে একটা নির্দিষ্ট পথে, ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ফ্লো। এখন আসি টু ডাইমেনশনাল ফ্লো কি, যখন পানি একটা নির্দিষ্ট পথে যাচ্ছে এবং অন্য 90 ডিগ্রিতে যদি সেম ভাবে পানিটা যেতে থাকে, তাহলে দুইটা পথ ফলো করলো, একটা হচ্ছে একটা পথ নির্দিষ্ট পথ দিয়ে গেল, আর একটা হচ্ছে কি সেম এটার পারপেন্ডিকুলারে গেল, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেলে যাচ্ছে, অর্থাৎ এটা পারপেন্ডিকুলার পানিটা যাচ্ছে, অর্থাৎ দুইটা পথ সে ফলো করলো, তখন সেটাকে বলবো টু ডাইমেনশনাল ফ্লো। যখন পানি সব দিক দিয়ে যাবে সার্কুলার হবে, তখন সেটাকে বলবো থ্রি ডাইমেনশনাল ফ্লো। বা শেষ।
তাহলে একই পথে গেলে 1 ডাইমেনশনাল, দুইটা পথে গেলে 2 ডাইমেনশন, আর যদি সব পথে যায় তাহলে 3 ডাইমেনশন। এভাবে আমি শিখে ফেললাম। এখানে যেটা আসলো সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন অফ ফ্লো প্যাটার্ন, অর্থাৎ ভিজুয়ালাইজ করতে হবে আমাকে। প্রথমে বলেছিলাম যে আমি ফ্লোতে যে লাইনগুলো আছে আমাকে এগুলা কি করতে হবে, এগুলো ভিজুয়ালাইজ করতে হবে। একটা গাড়ি কিভাবে মডেল করলে গাড়িটাকে সর্বোচ্চ স্পিডে পাঠানো যাবে, আমাকে কি করতে হবে, এখানে যে ভেলোসিটি প্রোফাইল গুলো বের হবে, অর্থাৎ যে স্ট্রিম লাইন গুলো আসবে এগুলোকে আমাকে ড্র করতে হবে। তাহলে একটা বল যখন যাবে মাঝখানে এই স্ট্রিম লাইন গুলো এভাবে কি হয়ে যাবে, বাঁক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভিজুয়ালাইজ করা। এটাকে ভিজুয়ালাইজ করে আমি অনেকগুলা এক্সপেরিমেন্টাল মেথড ডেভেলপ করতে পারি, ফ্লুইডের বিভিন্ন প্রপার্টিজ ডেভেলপ করতে পারি, ঠিক আছে। এই যে এখানে দেখেন ওরা এক্সামিন করতেছে যে একজন স্কাইং স্কাইং অ্যাথলেট, ঠিক আছে, যারা বরফের দেশে স্কাইং করে তাদের তাদের শুটের গঠনটা কিরকম হলে তারা সর্বোচ্চ স্পিড পাবে, এখানে কি ওরা পরীক্ষা করতেছে। তাহলে এখানে ওদের স্ট্রিম লাইন গুলো দেখতেছে ওরা, ঠিক আছে, কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখানে দেখেন মাঝখানে একটা অবজেক্ট দিয়ে কারণে এখানে আমার স্ট্রিম লাইনটা কি হয়েছে, ব্যাঘাত হয়ে গেছে। তাহলে এটা ভিজুয়ালাইজ করতেছে, ঠিক আছে। আর কিছু সংজ্ঞা আছে এগুলো আমরা এখন জানবো। পথ লাইনটা কি? পথ লাইন হচ্ছে ইট ইজ দ্য ট্রেস মেড বাই সিঙ্গেল পার্টিকেল ওভার এ পিরিয়ড অফ টাইম। তাহলে এটা হচ্ছে এমন একটা ট্রেস, এমন একটা পথ যেটা একটা পার্টিকেল দ্বারা তৈরি করা হয়। একটা সিঙ্গেল পার্টিকেল যদি একটা পথ তৈরি করে সেটাকে বলে পথ লাইন। স্ট্রিম লাইনটা কি? এটা হচ্ছে মিন ডাইরেকশন অফ নাম্বার অফ পার্টিকেলস এট দ্য সেম ইনস্ট্যান্স অফ টাইম, অর্থাৎ অনেকগুলো পার্টিকেল যখন একটা নির্দিষ্ট লাইন তৈরি করবে সেটাকে বলা হচ্ছে স্ট্রিম লাইন। তাহলে এখানে যে দেখতেছেন লাইনগুলো ক্রিয়েট করা হয়েছে এগুলো কি, এটা হচ্ছে স্ট্রিম লাইন। তাহলে এখানে যে পার্টিকেল গুলা একটা লাইন তৈরি করছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি পথ লাইন। তাহলে একটা পার্টিকেল যদি লাইন তৈরি করে সেটাকে পথ লাইন বলে, অনেকগুলো পার্টিকেল কিন্তু যে লাইন হয় যেটাকে স্ট্রিম লাইন বলে। দুইটা জিনিস শিখলাম। স্ট্রিম লাইনে কিছু ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে স্ট্রিম লাইন একে অপরকে কি করবে না, ছেদ করবে না, ঠিক আছে। তাহলে এই স্ট্রিম লাইন কি একে অপরকে ছেদ করবে না। তারপর স্ট্রিম লাইন ক্যানট বি এ ফোল্ডিং লাইন বাট এ স্মুথ কার্ভ। এটা দেখতে অনেকটা কি এরকম কার্ভের মতো হবে। স্ট্রিমলাইন ক্লাস্টার ডেন্সিটি রিফ্লেক্টস দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি, ঠিক আছে। এই তিনটা পয়েন্ট পরে নিবেন স্ট্রিমলাইনের বৈশিষ্ট্য হিসাবে। এখন যাব আরো দুইটা সংজ্ঞায়, সেটা হচ্ছে স্ট্রিক লাইনটা কি এবং স্ট্রিম টিউবটা কি। স্ট্রিক লাইনটা হচ্ছে সেম, যখন অনেকগুলো পয়েন্ট দিয়ে একটা লাইন যাবে তখন সেটাকে বলা হচ্ছে স্ট্রিক লাইন। ইট ইজ দ্য লোকাস অফ ফ্লুইড প্রপার্টিজ, it is the locus of fluid particles that have passed sequentially through a prescribed point in the flow, অর্থাৎ যখন অনেকগুলো পার্টিকেল দিয়ে কি হবে একটা লাইন যাবে সেটাকে বলা হচ্ছে স্ট্রিক লাইন। আর স্ট্রিম টিউবটা কি? যখন অনেকগুলো স্ট্রিম লাইনকে কনসিস্ট করে একটা বাউন্ডারি আমি তৈরি করব বা এজিউম করব, সেটাকে বলা হচ্ছে স্ট্রিম টিউব। অর্থাৎ এখানে দেখেন কয়টা, একটা দুইটা তিনটা চারটা লাইন দেখা যাচ্ছে, চারটা লাইন মিলে আমি একটা বাউন্ডারি বানাই ফেললাম, হ্যাঁ। তো এটা পুরোটাকে বলা হচ্ছে কি স্ট্রিম টিউব। তাহলে স্ট্রিক লাইন হচ্ছে যখন অনেকগুলো পয়েন্ট দিয়ে একটা লাইন যাবে সেটা স্ট্রিক লাইন, আর যখন অনেকগুলো স্ট্রিম লাইনকে আমি একটা বাউন্ডারি হিসেবে কাউন্ট করব তখন সেটাকে বলবো স্ট্রিম টিউব। তাহলে আমরা যে ফ্লো রেট গুলো দেখেছিলাম ভলিউম, মাস আর ওয়াইটের জন্য, এখানে ইকুয়েশন গুলো আবার দেয়া আছে, সেটা আমি আর রিপিট করছি না। এখানে ফ্লুইড সিস্টেম, কন্ট্রোল, ভলিউম কি এটা দেখে নিবেন। কন্টিনিউটি কি? লাস্ট যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কন্টিনিউটি। কন্টিনিউটি হচ্ছে আমাদের কোনো ম্যাটার তৈরি করা যায় না বা ডিস্ট্রয় করা যায় না, সেটাকে একটা নির্দিষ্ট ফর্ম থেকে অন্য একটা ফর্মে কনভার্ট করা যায়, ঠিক আছে। এই কথা বলা হলো, এটাকে বলে কনভার্সেশন অফ মাস, ঠিক আছে। এটাকে ইউজ করে আমি ফ্লুইডের ফ্লোকে কি করতে পারি, ডিফাইন করতে পারি, বা ফ্লুইডের ফ্লোর জন্য এই মাস কনভার্সেশনটাকে ইউজ করতে পারি। The particle is applied to a fixed volume known as control volume. যখন আমি এই মাস কনভার্সনটা ইউজ করব সেটাকে বলা হচ্ছে কি কন্ট্রোল ভলিউম। তাহলে এই ফর্মুলাটা কি? Mass entering per unit time minus mass leaving per unit time equal to increase of mass in the control volume per unit time. তাহলে যে পরিমাণ মাস ঢুকতেছে এবং যে পরিমাণ মাস বের হচ্ছে সেটার বিয়োগফল হচ্ছে কি কি পরিমাণ মাস বৃদ্ধি পেল সেটাই। তাহলে কন্টিনিউটি ইকুয়েশন যদি ডেভেলপ করতে বলা হয়, প্রথম যে লাইনটা সেটা হচ্ছে যে পরিমাণ মাস ঢুকতেছে সেই পরিমাণ মাসে বের হবে, সেটাই হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশনের প্রথম কন্ডিশন। তো এটাকে ডিরাইভ করতে হলে আমাকে স্টেপ বাই স্টেপ ইকুয়েশন গুলো ডেভেলপ করতে হবে। এখানে একটা স্টেম টিউব আমরা এজিউম করছি, এটা ডায়ামিটার কম, এটা ডায়ামিটার বেশি। এখানে তিনটা প্যারামিটার দেখাই দিলাম, তিনটাকে আমরা কাজে লাগিয়ে যে ডেফিনিশনটা পড়ছি, যে পরিমাণ ঢুকতেছে যে পরিমাণ বের হচ্ছে
ওটার বিএফ ফলোই হইতেছে গিয়ে পরে ইনক্রিজ হইতেছে, এটাকে এখানে কাজে লাগিয়ে বসিয়ে মান আমরা পরবর্তীতে কি করলাম, এটাকে স্টেডি ফ্লো কন্ডিশন হিসেবে কাউন্ট করলাম। হ্যাঁ, স্টেডি ফ্লো কন্ডিশন হিসেবে কাউন্ট করলে এটার ডিএম বাই ডিটি ইকুয়াল টু 0 ধরতে পারে। তখন আমি এম ইকুয়াল টু ইকুয়েশনটা বের করলাম। এরপর সেটাকে আমি কি ধরবো, স্টেডি সেম ভাবে স্টেডি ফ্লো কন্ডিশনের জন্য আমরা কি ধরবো, সেটাকে কনস্ট্যান্ট ধরবো। ঠিক আছে, ফ্লো মাস রেট হচ্ছে কনস্ট্যান্ট, তার ফলে এখানে কি পাই, জি ইকুয়াল টু ইকুয়েশনটা পাই। এরপরে লাস্ট একটা কন্ডিশন ধরতে হবে, যেটা হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লুইড ধরতে হবে। তাহলে আমার প্রত্যেকটা ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য আমার ডেনসিটি সব জায়গায় সেম হয়। ঠিক আছে, যেটাকে কম্প্রেস করা যায় না সেখানে ডেনসিটি সব জায়গায় সেম হয়। তো সব জায়গায় যদি রো সেম হয়ে যায়, A1 ইকুয়াল টু V1 পাই। A1 ইকুয়াল টু V1 এটাই হচ্ছে কি কন্টিনিউটি ইকুয়েশন। পরীক্ষায় যদি কন্টিনিউ ইকুয়েশন লিখতে বলি A1 ইকুয়াল টু V1 এটা দেখাতে হবে। তো A1 V1 কে একসাথে Q1 Q2 লেখা যায়। এইভাবে অনেকগুলো ফ্লুইডের জন্য Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু Q3 ইকুয়াল টু Q4 এই চারটা ইকুয়েশন পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে যখন আমি কন্টিনিউটি ইকুয়েশন ডেভেলপ করতে বলবো, এই স্টিম টিউবটা আঁকতে হবে। এই স্টিম টিউবটা এঁকে এখানে এটার এরিয়া A1, এটার ভেলোসিটি U1, এটার রো ডেনসিটি রো 1, এই সেম ভাবে এখানে সবগুলো 2, এভাবে দেখিয়ে ওই লাইনটা লিখে, কোনটা এই লাইনটা লিখে তারপর এই ইকুয়েশনটা লিখতে হবে। লিখে এখানে M1 M2 এর মান বসাতে হবে। তারপর এটা ইকুয়াল টু 0 ধরতে হবে, কেননা আমি স্টেডি কন্ডিশন ধরবো ফ্লুইডের জন্য। তখন আপনার এই রো 1 ইকুয়াল টু রো 2 হয়ে দাঁড়াবে। এটা দাঁড়ানোর পর আমি এটাকে আবার কি ইনকম্প্রেসিবল হিসেবে কাউন্ট করব। ইনকম্প্রেসিবল হিসেবে কাউন্ট করলে কি হবে, রো 1 ইকুয়াল টু রো 2 হয়ে যাবে। তখন এই রো 1 ইকুয়াল টু রো 2 যদি সমান হয়ে যায়, A1 ইকুয়াল টু V1 A2 ইকুয়াল টু V, এরকম A1 V1 ইকুয়াল টু A2 V2 হয়ে যায়। তো এইটা পর্যন্ত আনাটাই হচ্ছে আমার কি কন্টিনিউয়েশন ডেভেলপ করা। তাহলে এখানে আপনার মাস কনভার্সনটা ইউজ করছি, স্টেডি ফ্লো হিসেবে কাউন্ট করছি, ইনকম্প্রেসিবল ফ্লুইড হিসেবে কাউন্ট করে আমি কি করলাম, কন্টিনিউটি ইকুয়েশন ডেভেলপ করলাম। সো পরীক্ষায় কন্টিনিউটি ইকুয়েশন দিয়ে কিন্তু ম্যাথ থাকবে, সেই ইকুয়েশনটা ডেভেলপ করতে হবে এবং শিখতে হবে। সো আপাতত আমরা এই লেকচার পর্যন্ত কি শিখলাম, বিভিন্ন ফ্লো এর ডেফিনেশন গুলো শিখলাম, তারপর হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন কাকে বলে শিখলাম। সো আমাদের লেকচার 5 এটুকু পর্যন্ত থাকবে, বাকিটা আমরা ক্লাসে আলোচনা করব। কোনো সমস্যা থাকলে সেটা ক্লাসে ডিসকাস হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।